আমাদের এই পার্শ্ববর্তী দেশ তার সরাসরি হস্তক্ষেপ এবং একটা ফ্যামিলি আমার মনে হয় যে একটা দেশকে যে কিভাবে ধ্বংস করতে পারে, মানে ইট ইজ আনপ্যারালেলড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোথাও বোধহয় এ ধরনের দেখা যায় না। আই এম ইন্ডিকেটিং টু শেখ মুজিব, তার প্রথম থেকেই হি ডিড নট হ্যাভ মাচ এডুকেশন, বাই লেট আস ফেস ইট। আমি কারো ফিলিংসে হার্ট করতে চাই না, যতই বলা হোক রাষ্ট্রনায়ক, হেই নায়ক, হ্যান ত্যান। ৭ই মার্চের যে ভাষণটা ছিল ইট ওয়াজ স্পন্টেনিয়াস, কিন্তু ওইখানে মহৎ অসাধারণ ইজ নাথিং ইন দেয়ার। ধারাবাহিক বর্ণনা দিয়ে গেছে, আবার শেষ পর্যন্ত সে পাকিস্তানের ধারণার প্রতি আনুগত্য পোষণ করছে, বুঝছেন। তারপরে দেখেন তার যে এন্টায়ার ক্যারিয়ারের বক্তৃতাগুলা খুবই সাধারণ মানের। তোমরা আমার এই জাতির পিতা বানাইছো, এই ধরনের ভাষায় কেউ কথা বলে? আমি রিলেট করতে চাই টু দ্য গ্রেট লিডার্স উই হ্যাড। হোসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক। হোসেন শহীদ সরওয়ার্দী আমেরিকার ফেস দ্য নেশনে 1955-এর বক্তৃতা আমি শুনছি, ইন্টারভিউ, মানে ইটস আনপ্যারালেলড। একটা দেশে মেধা যে কোথায়, শেরে বাংলার কথা তো বলারই নাই। শেরে বাংলার প্রাইভেট সেক্রেটারি ছিল জওহরলাল নেহরু, কোথায় মাত্রা আর এই কোথায়। তারপরে দেখেন এই তার পরবর্তী প্রজন্ম শেখ হাসিনা। পৃথিবীতে বোধহয় এত মারাত্মক ডাইনি মহিলা জন্মাইছে আমার মনে হয় না। সবচেয়ে খারাপ লাগে যে তার পরবর্তী প্রজন্ম দেখেন, এই যে টিউলিপ আর ওই যে আরেকটা ওই ছেলে কি জয় নাম, হ্যাঁ, উচ্চশিক্ষিত এবং রাজনীতি সচেতন। আর টিউলিপ তো আপনার ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার, অথচ দেখেন মিনিস্টারও কি ফ্যামিলি ট্রেনিং, যে তারা এই ম্যাসিভ করাপশন, নট ইন মিলিয়ন্স অফ ডলার্স, বিলিয়ন্স। ব্রিটিশ ইন্টেলিজেন্স এখন ইন্টারোগেশন শুরু করছে। শি উইল প্রবাবলি লুজ হার পলিটিক্যাল ক্যারিয়ার, এবং যখন তার পলিটিক্যাল ক্যারিয়ারের এই ডিটেইলসগুলো বের হবে, রসটম তো সেটি অস্বীকার করছে। এবং তারপরে আপনার ওয়াশিংটনে যখন ওই জয়ের ইয়েটা আসবে, হি ইজ অলরেডি ইন দ্য র্যাডার, হ্যাঁ, অলরেডি তাকে ওয়াচে রাখা হয়েছে। চিন্তা করেন একটা থার্ড জেনারেশন, যাকে অনেকে মনে করে সর্বাত্মক মহাপুরুষ, তারই প্রজন্ম, কত বিশাল। আমি কি বলবেন, এটা কি ফ্যামিলি ট্রেনিং? এটা কি ফ্যামিলি বাস্তবতা? হোয়াট আর ইউ ট্রাইং টু টিচ মি? আই নো যে মানুষের বংশ পরিচয় কাকে বলে, বংশ পরিচয় তো ফুটে ওঠে, পরবর্তী প্রজন্মে ফুটে ওঠে, কিন্তু এত বিশাল উচ্চশিক্ষা গ্রহণ করার পরে এত মানে নর্দমার পোকার মতো হতে পারে? দ্যাট গাই ইন দ্য ইউনাইটেড স্টেটস, চিন্তা করেন সে কিভাবে তার মাকে বুদ্ধি দিচ্ছে, হ্যাঁ, একটা দেশকে ধ্বংস করে দিতে। অ্যাবসলিউটলি, মানে আপনি চিন্তা করেন যদি আজকে খোদা না করুক এই ইয়েটা যদি ঘটতো, তাহলে আমি তো আন্তর্জাতিক নিরাপত্তা 40 বছর ধরে পড়াইছি, মার্কিন যুক্তরাষ্ট্রেও পড়াশোনা করছি, কিছুটা তো বুঝি অন্তত। বিশ্বাস করেন এই দেশে ভারতীয় বাহিনী এক ডিভিশন সৈন্য ঢুকায় দিত টু গার্ড দ্য কানেক্টিভিটি। ওই যে যাওয়া আসা করবে, ট্রেনে যাবে, এখনও তাদের সামরিক নেতৃত্ব, রিটায়ার্ড জেনারেলস যারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, তারা এখন সরাসরি বলছে তাদের প্রাইভেট চ্যানেলে যে ওই যে রংপুর ডিভিশনটা 80 কিলোমিটার এই দিক থেকে প্লেইনস, সব টেরেইন ডিসক্রিপশন দিচ্ছে, মিলিটারি ডিসক্রিপশন। টেরেইন ইজ ফ্ল্যাট, নো ব্যারিয়ার্স। এইখান থেকে আর্মার্ড মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে ওয়েস্ট বেঙ্গল থেকে, মেঘালয় থেকে আরেক কলাম মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে। 41 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে বাংলাদেশ উইল বি কাট অফ ইন দ্য নর্থ। এটা হচ্ছে মোটা জায়গা। চিকন জায়গা হলো ওই যে ত্রিপুরার থেকে ফেনী, ত্রিপুরা হয়ে বে অফ বেঙ্গল 21 কিলোমিটার মাত্র। ওইটাও তাদের একেবারে মিলিটারি প্ল্যানিংয়ের মধ্যে আছে সবটাই, কিন্তু এখন করতে পারছে না কেন জানেন? কারণ তারা এখন মানে আমি কোনো দেশের পক্ষ নিচ্ছি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ট্যাসিট ওয়ার্নিং আছে, বোঝা যায় আমেরিকানরা, কিন্তু ইন্ডিয়ান প্রেশার ইজ হিউজ। আরএসএস প্রেশার দিচ্ছে, বিজেপির থেকে প্রেশার দেওয়া হচ্ছে, এবং তারা মনে করতেছে যে এই দুইটা আউটলেট বাংলাদেশের যদি না কাটা হয়, তাহলে ভারতের জন্য নর্থ ইস্ট প্রোটেক্ট করা
হয় অলমোস্ট ইম্পসিবল হয়ে যেতে পারে। কারণ আমরা সবাই জানি এখন মণিপুর, নাগাল্যান্ডে যে ইনসার্জেন্সি শুরু হয়েছে, তারপর ওই যে খ্রিস্টান রাষ্ট্রকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা একটা চূড়ান্ত পরিণতির দিকে যাবে না এই কথা কেউ বলতে পারে না। আগামী বছরের মধ্যে মানে আমরা যে আর্থকোয়েকের টেকটনিক শিফট হয় না, এরকম রাষ্ট্র ধারণার টেকটনিক শিফট আগামী বছর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাখাইন আরাকান আর্মি যে দখল করে নিল সেখানে কোনো প্রভাব পড়বে কিনা? বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত কি? দেখেন, আরাকান আর্মি এটা এই যে ভুল নীতি, এই আমাদের পররাষ্ট্র নীতি, সেই ওই বিকজ শি ওয়াজ নট ইলেক্টেড, এবং তার আগের বছর থেকে 2009 সাল থেকে আমি তো এটাকে আওয়ামী লীগটাকে এটাকে আমি কোনো পলিটিক্যাল পার্টি বলি না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। ভাই, আমি ইন্টারন্যাশনাল সিকিউরিটির ডেফিনেশনস অফ টেররিজম আমি জানি, এবং পৃথিবীতে যারা নাম করা, বার্ড ওনিল আমেরিকান একজন 50-60-এর দশক, তারপর আপনার ব্রিটেনের ব্রায়ান জেনকিন্স, এরা যে আন্তর্জাতিক সন্ত্রাসের ডেফিনেশন দিছে তার ভিতর আওয়ামী লীগ ফিটস ইন পারফেক্টলি। দিস ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। অথচ এটা কেউ সেভাবে এটাকে টেররিস্ট বলে না। এই দলের অস্তিত্ব থাকার কোনো প্রয়োজন নেই। এটা বাংলাদেশকে এক ব্যক্তি, এক ফ্যামিলি বাংলাদেশের অস্তিত্ব বিলীন করতে নিছিল। সেটি এই সরকার কি উপলব্ধি করতে পারছে? আপনার কি মনে হয় যে পারছে? এখন পারতে হবে আগামী বছরের মধ্যে আপনি দেখতে পাবেন। তারা তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা একটা জাতি হিসেবে we are not a nation of cowards। আমাদের জাতির একটা ঐতিহ্য আছে। আমাদের পূর্বপুরুষরা সিপাহী বিপ্লবে ফাইট করছে, সবচেয়ে বেশি বাঙালি মুসলমান জীবন দিচ্ছে 1857-এ। তারপর দেখেন এই যে হাজী শরীয়তুল্লাহ, টিটুমির, ওই বংশ থেকেই তো আমরা আসছি। আমরা তো বলি, আমি তো সবসময় দাবি করি যে আমরা ওই গোপাল আর কি ওই শশাঙ্ক 3000 বছরের বাঙালি, দ্যাট ইজ নট মাই হেরিটেজ। আমরা যদি জাস্টিফাই করি আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্স, আলাদা সত্তা, নওয়াব সেলিমুল্লাহ যে স্বপ্ন দেখছিল মুসলিম লীগ বানায়া, সরওয়ার্দী, ফজলুল হক যেই ধারা, সেখানে আমাদের ফোর ফাদার্স হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আসছে, মুসলমান শাসনের গোড়াপত্তন করছে, সুলতানেট অফ বেঙ্গল, বাঙালি সুলতানদের একটা বড় অংশ প্রোটেক্ট করছে এই বাঙালি মুসলমান। আমাদের ব্রিটিশরা ওই 1857-এর স্বাধীনতা যুদ্ধে এত বাঙালি মুসলমানের ফাঁসি হয়েছে, তারা আমাদেরকে নন মার্শাল রেস বানিয়ে দিচ্ছে। আর পাঞ্জাবিরা সুযোগ নিয়ে আমাদেরকে আরো নন মার্শাল রেস বানিয়ে দিচ্ছে। কিন্তু বেঙ্গলিজ হ্যাভ অলওয়েজ বিন এ ফাইটিং রেস। যত শীঘ্রই জনপ্রতিনিধিত্বশীল সরকার আসে ততই এফেক্টিভ হবে গভর্নমেন্ট। এখন দেখেন আমরা পররাষ্ট্রনীতিতে একেবারেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছি। আরাকান আর্মি আমাদের দ্বার প্রান্তে সমস্ত দখল করে নিয়েছে। অথচ এই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈধতা দিচ্ছে তাতমাডকে, যারা বলতে গেলে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাদের বিচার হবে তাদেরকে এখনও বৈধতা দিয়ে যাচ্ছে। অথচ আমাদের পাশে রোহিঙ্গারা যেতে পারছে না। রোহিঙ্গাদের সাথে যদি আরাকান আর্মির একটা সংমিশ্রণ না হয়, ডায়ালগ না হয়, তাহলে ওরা কোনোদিন যেতে পারবে না। এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে নন স্টেট অ্যাক্টরের সাথে কথা বলবে না। অথচ আমরা দেখি বাইরে, দেখেন ভারত আরাকান আর্মি চিফকে দিল্লিতে ডেকে নিয়ে আলোচনা করে তাদের সাথে একটা সেটেলমেন্টও করছে হঠাৎ করে, একদম যখন দেখলো যে তাতমাডকে আর সাপোর্ট করা যায় না, ইমিডিয়েটলি। তো নন স্টেট অ্যাক্টরের সাথে কে কথা বলে না? আমেরিকা কত দেশের নন স্টেট অ্যাক্টরের সাথে যোগাযোগ করে। তা আপনি কোন বুদ্ধিতে এটা নাকি জাতিসংঘ সনদের বিপক্ষে যাচ্ছে? আমি জানি না এটা কিভাবে হতে পারে। কেননা আমরা যত বেশি দূরত্ব আনছি এদের এই আরাকান আর্মিসে, ততই রোহিঙ্গাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে রিকনসিলিয়েশন করা। সুতরাং আমার মনে হয় এই একটা এক্সাম্পল দিলাম যে ইলেক্টেড গভর্নমেন্ট আসাটা কেন খুবই প্রয়োজন। এবং আমার মনে হয় সেই সবচেয়ে বড় বাধা হচ্ছে এই সংস্কারগুলো অ্যাকসেপ্টেবল করানো। সংস্কারের যে প্রয়োজন রয়েছে এতে কোনো সন্দেহ নাই, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বেশিরভাগই দায়িত্বশীল। কিছু এক্সেপশনস তো থাকবে, দায়িত্বশীল। এবং আমি অল ইন অল ডক্টর ইউনুসকে আমি বলবো যে হি ইজ দ্য অনলি ম্যান যে বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচাইছে। ডক্টর ইউনুস যদি না থাকতেন,
ওয়েস্টার্ন ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা যদি না থাকতো, ভারত কিন্তু ভয়াবহ মারাত্মক কোনো একটা কাণ্ড একটা সম্পর্ক প্রশ্ন করি, এটা দিয়ে শেষ করতে চাই। 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে সেই আগ্রাসন প্রতিরোধ আসলে ডক্টর ইউনূস আপনি যেটি বললেন সেটি অব্যাহত থাকবে কিনা, নাকি আমরা তার ভিন্ন চিত্র দেখতে পাবো? অবশ্যই আপনি নিশ্চিত থাকতে পারেন ট্রাম্পের সাথে কোনো ডিফারেন্স হবে না। ট্রাম্প উইল নট হ্যাভ পাওয়ার্স, আগের মতো তার ক্ষমতা নাই। হি ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল, নাম্বার 1। নাম্বার 2, আমেরিকান কংগ্রেস অত্যন্ত সজাগ। রিপাবলিকান পার্টি 4 বছর পরে তাদেরকে তো আবার ইলেক্টেড হয়ে আসতে হবে, কাজেই ট্রাম্পের পাপের বোঝা তারা নেবে না। কংগ্রেস ট্রাম্পের হাত বেঁধে রাখবে অনেকাংশেই। নাম্বার 3, এই যে প্যাকার্ড আর ওই যে প্যাটেল দুজনকে দেওয়া হয়েছে, এরা প্রচুর স্ক্রুটিনি ফেস করতেছে কনফার্মেশনের আগে। কাজেই এই যে স্ক্রুটিনির মাধ্যমে ওদের ডানা কেটে ফেলা হবে। সুতরাং সব দিক থেকে চিন্তা করলে আমেরিকানরা কিন্তু এখন বাংলাদেশের প্রতি খুবই সিম্প্যাথেটিক। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পরশুদিন ফোন করছে ইউনূস সাহেবকে এবং রিঅ্যাসুরেন্স দিচ্ছে। এবং আমার ধারণা যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসলেও আমার মনে হয় ইউনূস সাহেবের এই সরকার একটা বড় রকমের সমর্থন পাবে।